সালটা ঠিক মনে পড়ছে না, তবে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প। আবার সেই গল্প। শিবাজিদা এই গল্পটা সবাইকে করে, কেন করে কে জানে। দেখাতে বলবো। সো দিস লুকস অ্যামেজিং। একটু খেয়ে বলি কিরকম। মানে মানুষের সেন্সিবিলিটি এবং সেন্সিটিভিটি খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে। লেমন ফিশ, লেট মি ক্লিক দ্য পিকচার। লেমন ফিশ তো ছিল, তারা কেউ দায় নিচ্ছে না। তারা বলছে অমুক, প্রত্যেকেই বলছে অমুক রাজ্যে এটা হয়েছিল, তখন তো তোমরা কিছু বলোনি। অমুক রাজ্যে ওটা হয়েছে বলে তোমার অধিকার এটা জন্মায় না যে আমিও এটা করতে পারবো। কোট আন কোট, আমি প্রচুর ফুড ব্লগারদের বলতে শুনেছি চিলি ফিশটা মিষ্টিটা কম। চিলি ফিশ এটা ঝাল হবে, প্রচুর মেডিকেল এভিডেন্সেস থাকে যে কে করেছে না করেছে। তাহলে এতটা সময় কেন লাগছে, এত জাজমেন্ট? যেই মুহূর্তে তুমি প্রশ্ন করছো সেই মুহূর্তে দাগিয়ে দেওয়া হচ্ছে যে তুমি এটা তুমি ওটা, গ্রেপ্তার করো। একটা মানুষ কোনো কাজ করে তার নিজের ছবি দিয়ে ব্যানার তৈরি করে দিচ্ছে আমি করেছি। তুমি কি নিজের পয়সায় করেছো? তুমি তো লোকের পয়সায় করছো। সো টোটাল সিস্টেমটা পাল্টাবার সময় এসে গেছে। টোটাল সিস্টেম পাল্টাবার সময় এসে গেছে। নমস্কার বন্ধুরা, আজকে আবার আমরা চলে এসেছি ফুডি দাদুর একটা নতুন ভিডিও করতে। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর বাকিটা অভিরূপ আপনাদের বলুন খুলে। হ্যাঁ, বিষয়টা হলো আজকে আমরা সাউথ কলকাতাতেই আছি এবং যেই জায়গাটায় আছি সেই জায়গাটায় 100 টাকায় বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। তাই জন্য জায়গাটার নামও সেইটার ওপরেই আর কি বেস করে এই জায়গাটার নাম দিয়েছে। তো সাথে আরেকজন স্পেশাল গেস্টও আসছে আমাদের, তাই তো? হ্যাঁ, সেও অন দ্য ওয়ে আছে। তো সব কিছু জানার জন্য ভিডিওটায় চোখ রাখতে হবে। দেখতে থাকুন আমাদের এই ব্লগটা। যেমনটা বাইরে বলছিলাম, আজকে আমাদের সাথে একজন স্পেশাল, খুবই স্পেশাল গেস্ট আসবে। অ্যান্ড আমি আলাপ করিয়ে দিই, আলাপ করানোর কোনো দরকার নেই, সবাই চেনে। ক্যামেরাটা ঘোরালেই সবাই বুঝতে পেরে যাবে। সুদীপদা আছে আজকে আমাদের সাথে, অ্যান্ড উই আর ভেরি গ্ল্যাড উইথ আ কাপ অফ টি। ইয়েস, থ্যাংক ইউ দেবলীনা ফর ইনভাইটিং মি। অ্যান্ড ইয়েস, এটা আমার পয়জন। চা আমি ভীষণ ভালোবাসি, স্পেশালি লিকার চা, সিম্পল লিকার চা, যাতে একদম চায়ের গন্ধ বেরোবে, চা পাতার গন্ধ থাকবে। Looking forward to a very nice conversation. Hope so. আমাদের কতদিনের আলাপ? আমার মনে হয় 2007-08, তখন আমার এরাও শত্রু কুরুক্ষেত্র চলতো। তুমি এসেছিলে স্টুডিওতে NT1-এ, ভাস্কর দা তোমায় বলেছিল আমার কথা বলার। একদম তখন থেকে ইটস বিন লং টাইম না? আরে বাবা, এখন 2023। শিবাজিদা, কতদিন ধরে আমাদের আড্ডা মারার প্ল্যান হচ্ছে, কিন্তু কিছুতেই হচ্ছে না, বলো? এই এতদিনে প্রত্যেকেই ব্যস্ত তাদের মতন। আমার তো দিন আনি দিন খাই, সে আমরা তো ডেলি বেজার্স, আমাদের তো দিন আনি দিন খাই। যেদিকে কাজ করবো সেদিকে আমাদের আগে এটা করতাম আমি, মাঝে মধ্যে ভাস্কর ডাকলো। এখন না সিস্টেমটা পাল্টে গেছে স্টুডিওতে। কি হয় মানে, আগে যেমন আমাদের মেকআপ রুমটা খোলা থাকতো, এসি মেকআপ রুম ছিল না, ফ্লোর এসি ছিল না। এবারে যেই এসি ঢুকে পড়েছে মেকআপ রুম, কমফর্ট জোন, কিছু স্পেসিফিকেশন চ্যানেল থেকে বলা হয়েছে, কারণ ফ্রেশ দেখাতে হবে সবাই, ঘামলে চলবে না, অবভিয়াসলি ভিজুয়াল মিডিয়া। তো এবারে যেহেতু এসি হয়ে গেছে, রুমগুলোর দরজা জানলা সব বন্ধ, সুতরাং তুমি বাইরে থেকে দেখতে পাবে না কে কোথায় আছে না আছে, ঠিক আছে? এবারে either we are on the floor or আমরা ভিতরে। এবার একবার ফ্লোরে চলে গেলে তখন মেকআপ রুমে আসাটা ডিফারেন্ট। মানে এমন হয় যে মানে আমার খুব দরকারি কাজ আছে, মানে বাথরুম পেয়েছে কিন্তু যেতে পারছি না কারণ ফ্লোরের কাজটা চলছে। তো এই যে একটা
গ্যাপ হয়ে যাওয়া, এই যে বন্ধ হয়ে গেল দরজাটা, জানলাটা, বা সময়ের অভাব। আমি তো মানে তাতে না, আমি বাইরে থেকে যেমন আগে শিবাজি ধরো যাচ্ছে দেখে আমার দেখতে পেলে আরে সুদীপ কেমন আছো ঢুকে পড়তে পারতো, এখন সেটা হবে না। কে কোথায় আছে না আছে। এবারে আমি ধরো কাজ করছি, আমার কাছে ফোন নেই, আমি কাজের সময় ফোন রাখি না আমার কাছে। এবারে এমন নয় যে শিবাজিদা এলো এসে আমায় ফোন করে পেলো, আমি কিন্তু হয়তো স্টুডিওতেই আছি, ফ্লোরে আছি, কিন্তু ফোনটা আমার কাছে নেই। শিবাজিদা এসে কাউকে নামে ঘুরে চলে গেল, তো এটা হয়ে গেছে। এই দরজা খোলা বন্ধটা খুব ইম্পর্টেন্ট। তুমি দেখবে এই যে আমরা ধরো আমাদের সোসাইটি, আমরা এখন ফ্ল্যাট হয়ে গেছে, একটা কমপ্লেক্স, সেখানে ফ্ল্যাট হয়ে গেছে। অথচ আমরা ছোটবেলায় দেখেছি আমাদের বাড়ির দরজাটা খোলাই থাকতো, সারাদিন খোলাই থাকতো। রক থাকতো, সেখানে রকে বসে আড্ডা মারছে, কেউ খুললো, ও বলি সকল ভালো আছো, চলো বাজার করতে গেল, যেতে যেতে একটু করে আরে চা হবে নাকি একজন, কারণ দরজাটা খোলা থাকে। এখন ফ্ল্যাট হয়ে গিয়ে আমরা একসঙ্গে ধরো 400খানা ফ্ল্যাট আছে একটা কমপ্লেক্সে, সে 400খানা ফ্ল্যাটেরই দরজা বন্ধ, কারোর ফ্ল্যাটের দরজা কিন্তু খোলা নেই। সো কেউ কারোর সঙ্গে অ্যাক্সেস করতে পারছে না আদার দ্যান ফোন, হুইচ ইজ ভেরি ফর্মাল। ওই ইনফর্মাল সাইকোলজিটা চলে গেছে, এখন ভীষণ ফর্মাল সাইকোলজি, কে কি পছন্দ করবে, কে কিরকম ব্যস্ত, সবাই ওই কর্পোরেট মাইন্ডসেটটা চলে এসেছে। সালটা ঠিক মনে পড়ছে না, তবে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, আবার সেই গল্প। শিবাজিদা এই গল্পটা সবাইকে করে, কেন করে কে জানে। না না, ওর মানসিকতা ওকে, মানে আমি ওখানে আরো শিল্পীরা ছিল সব কলিগরা, কিন্তু কেউ আমায় বলেনি, ও কিন্তু স্ট্রাইক করেছে, এবার যাবো, তখনও মেনকা সেন ওর ওখানে থাকতো, হ্যাঁ। আমি তুলতে গেছিলাম, বললো যাবো কিন্তু একটা কন্ডিশন ছিল, আমি কিন্তু ব্লাড দেবো স্টেজে ওঠার আগে, বাকিরা সব উঠে পড়লো। ইটস নট এ বিগ ডিল শিবাজিদা, কারণ আমার সি ভালো লেগেছে, মানে জেস্টারটা আমি যখন খেলাধুলা করতাম, যখন আমরা স্টুডেন্ট, তখন তো আমাদের স্কুল ক্রিকেট হতো, কলেজ ক্রিকেট হতো। তোমার মনে আছে কিনা জানি না, 1983 সাল থেকে বোধ হয় 3rd ফেব্রুয়ারিতে ফ্র্যাঙ্ক ওয়ারেল ডে আরম্ভ হলো ইডেন গার্ডেন্সে। আর তার আগে 16ই অগস্ট আমাদের 1980 সালে যে স্ট্যাম্পিডটা হলো, 16 জন মারা গেল ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচে। তারপরে আমাদের ফুটবল অ্যাসোসিয়েশন আরম্ভ করলো 16th অগস্টে ব্লাড ডোনেশন, হ্যাঁ, ওই ফুটবল দিবস হিসেবে আর কি। তো আমরা সেই সময় প্লেয়ার হিসেবে যেতাম ব্লাড ডোনেট করতে, ভলেন্টারি ব্লাড ডোনেশন। তখন খুব ডিফিকাল্ট ছিল সার্টিফিকেট কালেক্ট করা। শিয়ালদার ওখানে ওদের একটা অফিস ছিল, সেখানে গিয়ে কালেক্ট করতে হতো, এবং আমি প্র্যাকটিক্যালি কোনো সার্টিফিকেটই কালেক্ট করতে পারিনি, কারণ আমি কলকাতা শহর সেইভাবে চিনতাম না, কারণ বেরোনো হতো না। আমি আস্তে আস্তে কলেজে ঢোকার পর আস্তে আস্তে কলকাতা শহর চিনলাম। তার আগে আমি খেলতেও যে যেতাম, আমি ওই গোলপাড় থেকে বাসে, একটা ডবল ডেকার বাস ছিল, সেটাই করে গিয়ে সেই রেঞ্জার্স মাঠে গিয়ে নামতাম গান্ধী স্ট্যাচুর কাছে, ওইটুকুনি চিনতাম। তার বাইরে যে একটা বিশাল শহর আছে যেখানে যাওয়া যায়, অন্যান্য অনেক বাস আছে, সেগুলো আমার কোনো মানে সুযোগ হয়নি আর কি। ওরে বাবা, থ্যাংক ইউ, দিস লুকস সো নাইস, ওয়াও। এটা হচ্ছে ফিশ, এটার নাম কি শিবাজিদা? You start with this lemon fish. Let me click the picture. Lemon fish. Wow, Looks tempting. looks very tempting. Wow, Shivajida, you start. তো we start with আমাদের আলোচনার মধ্যে ব্লাড ডোনেশনের মধ্যে লেমন ফিশ চলে এসছে। আমরা বসে আছি 100 ক্লাবে, which is near যাদবপুর। আর এখানকার স্পেশালিটি হলো দুটো, সেটা হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি প্রাইস, আর ইউনিক কিছু আইটেম আছে যেগুলো খুব পপুলার, যেমন চিকেন কর্নেটো, যেমন লেমন ফিশ, দে রেকমেন্ডেড আস, and this is a lovely tea which I am having. শিবাজিদা স্টার্ট করছে, এবং আমি ডেফিনেটলি শিবাজিদা না চাইলেও I'll try lemon fish because I'm very fishy. আমি সবসময় বলি I'm a fishy person. Please, you how? Of course. That's nice. Just lemon butter chicken of fish. Take me now. ভেরি নাইস, ভীষণই ভালো। How is it fishy? হ্যাঁ, ফিশ Very fishy. সাইজটাও বেশ,
সাইজটা দেখ। তো অর্ধেক কামড়ে দিয়েছে। Very fishy, I can get, আমি এখান থেকে স্মেল পাচ্ছি। হ্যাঁ ওরে বাবা। very fishy, very juicy, Please. and very tasty. Very well cooked. Amazing. হ্যাঁ, sure. I love the মানে এই যে মাছ তো আছেই, আমার যেটা খেতে ভালো লাগে, খাবারের শিবাজিদা জানে আমার খাওয়া দেখেছে শিবাজিদা, আমি এইগুলো এই accompaniment গুলো, হ্যাঁ। মানে দিস ইজ দ্য ফ্লেভার হুইচ আই লাভ। আমি চাচি কুচি করে খেতে ভীষণ ভালোবাসি, ভেরি গুড, গুড ওয়ান। চেটে খেতে ভালোবাসি। চেটে কুটে। হ্যাঁ, মানে এটাই তৃপ্তি করে। এবার সেই চাটাটা অরূপের মতন চাটা, মানে সো কল্ড কোট আনকোট আমরা সভ্য দেশে থেকে যাবো অসব বলছি, শিবাজিদার মতন ভদ্রভাবে আমি খাই খেতে পারি না। এটা ভার্জিন মহিত ব্ল্যাক জামুন। ব্ল্যাক জামুন। মানে জাম যেটা আমরা No, this is not cola, I'm sorry. This is jamun grey. Color is very similar. Yes. তো আমার সামনে তো ব্ল্যাক জামুন এসে গেছে, আমি আরেকবার একটু দেখাতে বলবো। সো দিস লুকস অ্যামেজিং। একটু খেয়ে বলি কীরকম। থ্যাংক ইউ। ওই যে বলে গেল না, ছোটোবেলায় সেই আমরা 1 টাকার পেপসিগুলো খেতাম এরকম নিয়ে, তো একদমই ওই ফ্লেভারটা পুরো যেন মুখে আমার সেই পুরোনো দিনের ছোটোবেলার স্মৃতিগুলোকে মনে করিয়ে দিল। এটা করে নিয়ে নাও। তো এসে গেছে ভার্জিন মোহিতো, যেমন হয় দেখি। একদম লেমনের ফ্লেভার, মিন্টের ফ্লেভার, দুটো একদম চুটিয়ে আছে, খুব ভালো খেতে। সুদীপ দা, তুমি তো টেলিভিশন এবং আমাদের বাংলা ছবির একটা অন্যতম মুখ, যাকে মানে প্রায় বোধহয় এভরি অল্টারনেট প্রজেক্টেই দেখা যায়। তো এখন কোনটা চলছে? আমার বধুয়া চলছিল, বধুয়া প্রায় শেষ হয়ে এসছে, বধুয়ার ইয়েটা রোশনাই চলছে, আর ডায়মন্ড দিদি জিন্দাবাদ চলছে। আর ফিল্মে কিছু? ফিল্মের কাজ তো ওটা তো হয়, শেষ হয় আবার Right. নতুন করে। Right. তো আগামী 17-18 তারিখ একটা নতুন ছবির কাজ, আমি এখনো ডিটেলটা জানি না, কারণ আমি এর মধ্যে একটু অন্যান্য শুটিংয়ে এই সিরিয়ালের শুটিংয়ে ব্যস্ত ছিলাম, ডিটেলে কথা হয়নি। তো শুরু হবে আবার ওয়েব সিরিজের কিছু কাজ, এগুলো চলতে থাকে আর কি। তো আমরা যে প্রশ্নটা করে থাকি, যেটাতে অনেকেই খুব ডিপ্লোম্যাটিক উত্তর দেয়, আমি জানি না তুমি ডিপ্লোম্যাটিক উত্তর দেবে কিনা, সেটা হচ্ছে যে কোনটা বেশি প্রিয়, টেলিভিশনে কাজ করতে না সিনেমা ওয়েব সিরিজ করতে? আমি অভিনয় করতেই ভালোবাসি, সুতরাং এটা সঠিক প্রশ্ন বলে আমার মনে হয় না। আমি ভালোবাসি বলে এটাকে এই কাজটা করছি বাই চয়েস, চাকরি বাকরি ছেড়ে দিয়ে। কিন্তু মনে হয় না দুটোর ফরম্যাটটা একটু আলাদা? ফরম্যাট আলাদা, কোনটা বেশি এনজয়েবল মনে হয়? ফরম্যাট আলাদা হতে পারে। ধরো তুমি ফুটবল খেলতে ভালোবাসো, তুমি বড় মাঠেও খেলতে ভালোবাসবে, রাস্তায় নেমে ফুটবল খেলতেও ভালোবাসবে। আমি যখন ক্রিকেট খেলতাম বা ফুটবল খেলতাম, হ্যাঁ, মানে যেরকম হয় না আমি T20 খেলাটাই ভালো লাগে, সেটা তো আমি দর্শক হিসেবে বলতে পারি আমার কোনটা ভালো লাগে না। কিন্তু পারফর্মার হিসেবে ধরো আমি ফুটবল খেলতে ভালোবাসি, তো আমি রাস্তা দিয়ে যখন দেখবো রাস্তায় 4টে ছেলে ফুটবল খেলছে, আমি সেখানে গিয়েও ফুটবল খেলবো, আমার সেখানেই আনন্দ। আবার আমি বড় মাঠে গিয়েও যদি কেউ বলে সুবিধা একটু মাঠে নেমে ফুটবল, হ্যাঁ সেখানেও আমার আনন্দ। ওইটা পারফর্মারদের জন্য এটা বোধহয় সঠিক প্রশ্ন নয়। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্ন হলো, এবার আমার যে কোনো ফিল্ড, যে কোনো মঞ্চে, যে কোনো প্ল্যাটফর্ম দাও, সিরিয়াল বলো, মানে টেলিভিশনের জন্য বলো, বা ওটিটি প্ল্যাটফর্মের জন্য বলো, বা সিনেমার জন্য বলো, বা মঞ্চের জন্য বলো, সবকটা প্ল্যাটফর্মই আমার কাছে অত্যন্ত প্রিয়, অ্যাজ লং অ্যাজ আই এম ডুইং। হ্যাঁ, মানে তোমার স্টেটমেন্ট একদম জলের মতো ক্লিয়ার যে প্যাশন ওভার প্ল্যাটফর্ম। প্যাশনটা ওয়ে মোর ইম্পর্টেন্ট দ্যান প্ল্যাটফর্ম। ডিফার করে, হ্যাঁ, এটার সঙ্গে লাইকিং ডিসলাইকিং এর কোনো রাইট। অ্যাজ লং অ্যাজ আই এম পারফর্মিং। ট্রু। ইভেন মানে আই অলসো লাইক অডিও প্ল্যাটফর্ম। না, আই হার্ড মেনি অফ ইউর অডিও স্টোরিজ। একদম এনিথিং হুইচ শোকেসেস মাই পারফরমেন্স, আমি সেটাকেই ভীষণ ভালোবাসি। ইনফ্যাক্ট মির্দার সাথে যে আমরা এপিসোডসগুলো শুনি সুদীপ দার, তো আপনার ভয়েস, Wonderful. ভয়েস ইজ ইওর ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবার পরবর্তী তাহলে প্রশ্নে চলে যাই। যেরকম প্রিয় মিডিয়াম তো কোনো, সেটা তো হ্যাঁ মানে প্যাশন ওভার প্ল্যাটফর্ম, তো সেরকম প্রিয় পরিচালক কেউ আছে এখনকার দিনে বা আগের সময়ের? তো সেটা তো কিরকম কাজ করেছো সেটা? কৌশিক গাঙ্গুলি খুব প্রিয় পরিচালক এখনকার? আমার ভীষণ। হ্যাঁ, কৌশিক গাঙ্গুলি খুব প্রিয় পরিচালক। আর একটু আজ থেকে 20 বছর আগে?
দেবাংশু সেনগুপ্ত ভীষণ প্রিয় ছিল, অনেকেই আসলে প্রত্যেকের কাছ থেকে। তো 20 বছর আগে মানে আমি তখন নতুন, 3-4 বছর হয়েছে, এবং এদের প্রত্যেকের কাছ থেকে, প্রত্যেকের নিজস্ব স্টাইল থাকে, তো এদের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি। রবি ওঝার কাছ থেকে শিখেছি, জয় মুখার্জির কাছ থেকে শিখেছি, অনিন্দ সরকারের কাছ থেকে শিখেছি, কাকে ছেড়ে কাকে বলবো, তপন বাবু, তপন সিংহর সঙ্গে আমার কাজ করে ওনার প্রচুর ছবির ডাবিং করেছিলাম আমি, সেখান থেকে উনি আমায় ওনার ছবির জন্য সিলেক্ট করেছিলেন, সেটাতে অভিনয় করেছিলাম। দ্য ট্রিটমেন্ট টু আমার মতন নতুন ছেলে ওয়াজ অ্যামেজিং। ভাবা যায় না যে অভিনেতা হিসেবে, একটা মানুষ হিসেবে সেই জায়গাটা দেওয়া। আমি তো তখন নতুন, একদম কেউ চেনেও না সেভাবে আমাকে, সেইখানে দাঁড়িয়ে সেই নিজেকে স্পেশাল ফিল করানো যে তুমি অভিনেতা, তুমি একজন স্পেশাল একজন মেম্বার আমার ইউনিটের। তপন বাবু, দেবাংশু সেনগুপ্ত, এরা প্রত্যেকে শিখিয়েছে। জয়দা আমাকে নিয়ে নানান রকম এক্সপেরিমেন্ট করেছে। অনিন্দ ব্যানার্জি, কি সেন্সিটিভ ডিরেক্টর। রবি ওঝা ভীষণ স্পেশাল ফিল করিয়েছে, ওনার কাছে আমি শিখেছিলাম টেলিভিশনে কিভাবে তুমি প্রফেশনাল নিজেকে অ্যাপ্লাই করতে পারো। আমি ডিরেক্টর হিসেবে এটা চাইছি, কিভাবে তুমি সেটা করবে সেটা তুমি প্রফেশনাল অ্যাক্টর, তোমাকে খুঁজে বার করতে হবে লজিকটা। দ্যাট ইজ ইয়োর ডিউটি। আমি তোমায় স্পুন ফিড করে দেবো না, তাহলে তুমি নিজেকে প্রফেশনাল অভিনেতা বলবে না। সো আমাদের এখানে বলে না যে দাদা চলুন না আমাকে ওটা ছবিতে কাজ দিয়ে দিন। প্রফেশনালিজম তাই হয় না। ইউ হ্যাভ টু ট্রেন ইউরসেলফ। তোমাকে সেই বোধ, সেই সেন্সেসগুলো, সেন্সিটিভিটিসগুলো গ্রো করাতে হবে, সেটা তোমাকে প্র্যাকটিস করেই করতে হবে। সো ইউ ক্যানট স্পুন ফিড ইন আ প্রফেশনাল লাইফ। সো এই সমস্ত ডিরেক্টররা কিছু না কিছু শিখিয়েছে। তাহলে এই যখন পাস্টে চলেই গেলাম এবং 20 বছর আগের যখন কথা চলছেই, তাহলে প্রথম কাজটা কিভাবে পাওয়া কি মনে আছে? আমি তো থিয়েটার করতাম, সেটা বহু বছর আগে। তখনও কিন্তু আমি প্রফেশনালি অভিনয় করবো বলে ঠিক করিনি। আমি তখন খেলাধুলা করতাম, রোয়িং ওয়াজ মাই স্পোর্ট। আমি অ্যাক্টিভ, কম্পিটিটিভ রোয়িংয়ের সঙ্গে যুক্ত ছিলাম বহুবার। আমি রাষ্ট্রীয় স্তরে আমি কম্পিটিশন করেছি বহু বছর ধরে, আমাদের স্টেট রিপ্রেজেন্ট করেছি। তো বুঝতেই পারছো, আই ওয়াজ হার্ড কোর ইনটু স্পোর্টস। তার সঙ্গে আই ওয়াজ প্যাশনেট অ্যাবাউট ওয়েট ট্রেনিং। আমার স্পোর্টসের জন্যই আমার পাওয়ার ট্রেনিং করতে হতো। তো নিজের স্ট্রেংথ ট্রেনিংটার জন্য আমাকে ওয়েট ট্রেনিং করতে হতো। আমি প্রায় ডেইলি ফর 5.5 days a week আমি ওয়েট ট্রেনিং করতাম, সকালে বিকেলে 5 ঘন্টা করে, 5 ঘন্টা 6 ঘন্টা এরকম। ইট ওয়াজ মাই প্যাশন। এছাড়া আমি থিয়েটার করতাম। তো আমার চেহারাটা ডেফিনেটলি ভারতীয়দের মতন ছিল না, কারণ আমার মনে আছে আমি কলেজে যখন যাই, আমার বেশ কয়েকজন বন্ধু, তারা বহু মাস ধরে আমার সঙ্গে কথা বলেনি। তারা ভাবতো যে আমি পর্তুগিজ, কারণ আমি ওই রোয়িং করতাম রোদ্দুরের মধ্যে, আমার তামাটে একটা পোড়া রং, চোয়াড়ে চেহারা, ছোট ছোট করে চুল ছাঁটা। তো পর্তুগিজ ভাব। আমি রাস্তা দিয়ে গেলে তাকিয়ে দেখত। তো আমি একটা থিয়েটার করতাম। আমি তখন তমালদার গ্রুপে অভিনয় করি। তমালদার হচ্ছে আমার অভিনয় গুরু, তমাল রায়চৌধুরী। ওনার গ্রুপ ক্যালকাটা পারফরমেন্সে অস্তমুখী চাঁদ বলে একটা শো হতো। সেই শোতে আমি ক্যাপ্টেন লফট বলে একটা চরিত্র করতাম। তো আমার এন্ট্রিটা খুব ড্রামাটিক হতো, এবং আমি ওই যে ঢাকা অবস্থা থেকে আস্তে আস্তে রিভিল্ড হচ্ছি, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে টাক 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 করে উঠে গিয়ে একটা সেন্টার স্টেজে রস্ট্রমে গিয়ে দাঁড়াতাম। তো এইটা ভীষণ ড্রামাটিক একটা, এবং তখন আমাকে লোকে চিনে গিয়েছিল ক্যাপ্টেন লফট হিসেবে। তো এই নাটকটা বোধ হয় সেই সময় চাঁদুদা, মানে ইন্দর সেন দেখেছিলেন, উনি লিডিং সেই সময় ডিরেক্টর ছিলেন। উনি তখন বিপ্লব দাশগুপ্তর সঙ্গে যোগাযোগ করেন। বিপ্লব দাশগুপ্ত আমাদের সঙ্গে এবং আমার সঙ্গে কথা বলতে বলেন, এবং আমি প্রথম সুযোগ পাই। আউট অফ দ্য ব্লু ইনসিডেন্টলি আমার প্রথম দিনের শুটিংটা হয় রোয়িং ক্লাবে। আমি লেক ক্লাবে ছিলাম, আমার পাশের ক্লাবে সিআরসিতে হতো, এবং সেখানে খুব মজার ঘটনা ঘটেছিল প্রথম দিনে। আমি তো কী হয় শুটিংয়ে আমি কিছুই জানি না, কিন্তু আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে আমি এতদিন পর্দায় সবাইকে দেখেছি, এইবারে আমি নিজে পর্দায় কাজ করতে যাচ্ছি। তার উপর আবার রোয়িং ক্লাবে। তখন আমি সিনিয়র রোয়ার
কলকাতায় যে 4টে ক্লাব, প্রত্যেকটা ক্লাবেই সবাই আমাকে চেনে, ভালোবাসে। প্রত্যেকটা ক্লাবেরই আমি প্রায় তাদেরই একজন হিসেবে। তো আমি সকালবেলা রোয়িং প্র্যাকটিস করে, হালকা ওয়েট ট্রেনিং করে, এবং আমার বন্ধুরা যারা আমার সঙ্গে রোয়িং, তারাও এত এক্সাইটেড ছিল আমার সঙ্গে। প্রত্যেকের মোটরসাইকেল নিয়ে আমরা প্রায় কনভয় করে সিআরসিতে গিয়ে ঢুকলাম। এবার সিআরসিতে সবাই আমায় চেনে, এবারে প্রোডাকশন লোকজন তো আমায় চেনে না, কিন্তু সিআরসির লোকজন আমায় চেনে। তো তারা সেরকমভাবে আমার সঙ্গে কথা বলছে, আমি বিশাল বড় হুন, আর এরা হচ্ছে প্রোডাকশন লোকজন ভাবছে এই কোথাকার স্টার রে ভাই, তাকে এরকম বাঙালিদের মতন নিশ্চয়ই বম্বে থেকে এসে নিজের মুখে। তো আমি এবারে লাউঞ্জে গেছি, লাউঞ্জে পুরো ইউনিট যারা সিনিয়র তারা বসেছিল। এবার লাউঞ্জে যেতে আমি ফ্রেশ লাইন খেতে খুব ভালোবাসি, যেতেই দিস ইজ কর্নেটো চিকেন, অ্যামেজিং। তো আমি কর্নেটো চিকেনটা ট্রাই করতে করতে কিন্তু আমি কিন্তু অসভ্যের মতন নিয়ে সো কর্নেটো চিকেন ফার্স্ট রাইট। Nice. This is something different. First bite যেহেতু উপরের লেয়ারটা এসেছে, ভিতরের ফিলিংটা এখন আমি পাইনি, ওই টেস্টটা আমাকে আস্তে আস্তে খেতে খেতে রিভিল করতে হবে। আমি তাড়াহুড়ো করছি না। ভেরি টেস্টি। আরে বাইট দিবি? দেখতে তো খুব ইউনিক। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা ছোটবেলায় দারুণ পয়সা পেতাম না তো, তখন একটা আইসক্রিম কিনে 5জন 6জন একসঙ্গে চেটে চেটে খেতাম। সো আই হ্যাভ দ্যাট হ্যাবিট। অনেকে এটা খাওয়া পছন্দ করে না, কিন্তু আই ডোন্ট মাইন্ড শেয়ারিং ইট উইথ মাই ব্রাদার অ্যান্ড ফ্রেন্ডস। তো বাট দেখতেও খুব ইউনিক জিনিসটা, ফার্স্ট টাইম। এখন কোন আইসক্রিমের মতো একদম আর একদম। ভিতরে না ফিলিংটা আমি দেখাচ্ছি, খুব স্পাইসি। এবারে এই উপরের লেয়ারটা চলে গেলে আমরা ফিলিংটা পাবো। Very tasty. Unique. The spicy সস দিয়ে সতে করা চিকেনের ছোট ছোট পিস, সেখানে বেল পেপার আছে, ঝাল সস আছে, পেরি পেরি সস আছে, ক্যাপসিকাম আছে, বেল পেপার আছে বললাম, পেঁয়াজ আছে। এটা দিয়ে খুব সিম্পলি কিন্তু ইউনিক টেস্টে জিনিসটা তৈরি করা হয়েছে। আর এই কোণের মধ্যে ইট ইজ লাইক অ্যামেজিং। Hence chicken cornetto. চিকেন কর্নেটো। কর্নেটো আইসক্রিমের মতো। তো সুদীপ দা এখন এটা কি খাচ্ছো? এটা হচ্ছে চিলি ফিশ, অ্যাকচুয়াল চিলি ফিশ। যেই চিলি ফিশে কোট অ্যান্ড কোট আমি প্রচুর ফুড ব্লগারদের বলতে শুনেছি চিলি ফিশটার মিষ্টিটা কম। চিলি ফিশ এটা ঝাল হবে, তার মধ্যে লঙ্কা থাকবে, তবেই তো সেটা চিলি ফিশ। চিলি ফিশ আবার মিষ্টি হয় নাকি? অ্যান্ড দিস ইজ ইন 100 ক্লাব, ইটস পারফেক্ট। ওয়াও, লঙ্কা দেওয়া রয়েছে, ভীষণ ভালোভাবে, উপরটা ক্রিস্পি, ভেরি ওয়েল ডান, ফ্রেশ মাছ দিয়ে তৈরি চিলি ফিশ, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। আমি ইউজুয়ালি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই, বলছিলে তুমি ব্ল্যান্ড। চিলি ফিশ আবার মিষ্টি মিষ্টি কেন হবে? ঝাল হবে, একদম চিলি ফিশ স্পাইসি। তো ঝাল হবে। নামই তো চিলি। হ্যাঁ, সুইট অ্যান্ড সাওয়ার ফিশ ডিশ হলো, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন হলো, সেগুলো মিষ্টি মিষ্টি হবে। ঠিকই। চিলি ফিশ তো ঝাল হবে, যার যেটা ফ্লেভার সেইভাবে তো নাম দেওয়া হয়েছে। একদমই। আমি বুঝতে পারি না এটা কেন লোকেরা এক্সপেক্ট করে চিলি ফিশ মিষ্টি মিষ্টি হবে। এক্সপেক্ট করাই উচিত না, তাই ইটস তো? ড্রাই চিলি ফিশ অ্যান্ড ইটস অ্যামেজিং। বাহ, এটা ভীষণ ভালো খেতে। সো ইটস হাইলি রেকমেন্ডেড বাই হিম। এখানে এলে খেতেই হবে। শুধু বলে দেবেন আপনাদের কতটা স্পাইসি আপনারা চাইছেন, সেটা একটু শেফকে বলে দেওয়া ভালো, তারা সেইভাবে তৈরি করে দেবে। একদম। আমি যেমন একদম হাই ডিগ্রি অফ ঝাল ভালোবাসি, তো আমি সেভাবেই বলেছি এবং সেভাবেই তৈরি হয়েছে। Okay. আই এম লাভিং ইট। এবার আমি সুদীপদাকে কিছু প্রশ্ন করব, যেটা আজকের কি বলবো, আজকের বুকে দাঁড়িয়ে খুব রেলিভেন্ট দুটো প্রশ্ন। শুরু করছি একটা
সেন্সিটিভ ইস্যু নিয়ে, যেটা নিয়ে আমাদের এখন রাজ্য, দেশ, ইনফ্যাক্ট ওয়ার্ল্ড, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড একটা আপলোড এসছে। একটা মেয়ে, আ ডক্টর অন ডিউটি, সাম ভেরি ব্যাড থিং হ্যাপেন টু হার অ্যান্ড শি ইজ নো মোর, রাইট? তো তুমি অ্যাজ আ সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল, তোমার কি স্ট্যান্ড পয়েন্ট, মানে তোমার কি বলার আছে এই বিষয়ে? See, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আজকে এটা নিয়ে এত লাফালাফি হচ্ছে তার কারণ মানুষ জেগেছে, তাদের সহ্যের সীমা পেরিয়ে গেছে। আমাদের শুধুমাত্র রাজ্যতে কেন, সারা দেশ জুড়ে এক্স্যাক্টলি। আমরা দেখছি মেয়েদের অসম্মান করার চেষ্টা, যে কোনো মানুষকেই অসম্মান করার চেষ্টাটা খারাপ, কিন্তু এইভাবে ফিজিক্যালি অ্যাবিউজ করে এটা না একটা বিকৃতি মানুষের। আমাদের দেশের আমি জানি না, আমি অবজার্ভ করেছি একটা অদ্ভুত নেচার তৈরি হয়েছে যেটা ভয়াবহ, শুধুমাত্র মানুষের ক্ষেত্রে নয়, পশুর ক্ষেত্রে চারিদিকে Exactly. মারা হচ্ছে, এলিফ্যান্টের যে ভায়োলেন্সটা নোংরামো করে, হ্যাঁ সেটাও ঘটেছে, তাদের সঙ্গে নোংরামো করা হচ্ছে তাদেরকে। আমি সেদিনকে একটা ভিডিও দেখলাম, আমরা ছেলে বেশি বয়স নয়, সে একটা বস্তার মধ্যে একটা কুকুরকে পুড়ে তাকে ঘুরিয়ে ছেড়ে দিচ্ছে, কুকুরটা এদিক ওদিক ধাক্কা খাচ্ছে, আবার তাকে ধরছে, আবার ওইটা করছে। মানে মানুষের সেন্সিবিলিটি এবং সেন্সিটিভিটি খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে। তার একটা বড় দিক হচ্ছে বোধহয় শিক্ষার অভাব। আমাদের একটা দেশ অদ্ভুত একটা হিপোক্রেসির নিয়ম, যেখানে তুমি নিজের নাম সই করতে পারলেই নাকি তুমি শিক্ষিত হয়ে গেলে, স্বাক্ষর হয়ে গেলে। হ্যাঁ, টেকনিক্যালি তুমি হয়তো স্বাক্ষর হলে, কিন্তু সেটা কি তোমার কোনো কাজে লাগছে? সেই তো। মানুষকে জানানো তাদের অধিকার সম্পর্কে, এবং তারা যে স্বাধীন ভারতের নাগরিক, এবং স্বাধীন ভারতের নাগরিক হিসেবে, সাধারণ গণতন্ত্রের নাগরিক হিসেবে তোমার কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বটা প্রতিটি মানুষকে জানানো দরকার। আমি স্বেচ্ছাচারিতাটা কিন্তু স্বাধীনতা নয়। একদমই তাই। স্বাধীন নাগরিক হিসেবে আমার যেমন অধিকারটা জানার অধিকার আছে, সেরকম স্বাধীন নাগরিক হিসেবে আমার কিছু দায়িত্ব আছে দেশের প্রতি, দেশের মানুষ, প্রাণী, প্রকৃতি, প্রাণী সম্পদ, সমস্ত সবকিছু। কিছুর উপরে। ডেফিনেটলি। আমি রাস্তায় যেতে যেতে ফ্ল্যাগ তুলে পতাকা উত্তোলন করে জয় ভারত বললাম, আর পর মুহূর্তে রাস্তায় থুতু ফেললাম। সেই ইউ আর নট, দ্যাট ইজ হিপোক্রেসি। ইউ হ্যাভ টু বি অনেস্ট। একটা মানুষের সামান্যতম কন্ট্রিবিউশনও দেশের কাজে লাগে। সো হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন অ্যাজ এ সিটিজেন? এটা তো গেল একটা দিক। এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে মানুষের বিকৃতি, চরিত্রের বিকৃতি, এবং অদ্ভুতভাবে আমাদের মধ্যে একটা সামন্ততন্ত্র, আমরা যতই গণতন্ত্র বলি না কেন, রিপাবলিক বলি না কেন, আমরা দেখেছি আমাদের প্রশাসনটা এমনভাবেই, এটা ব্রিটিশ পিরিয়ড থেকে তৈরি করা, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটররা অ্যাডপ্ট করে নিয়েছে। তারা দেখেছে এটা বেশ ভালো, সমস্তটাই আমার ফেভারে। ব্রিটিশরা যখন রাজত্ব করতো, তারা যে অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করেছিল, তাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল নিজেদের সেফটি। আমি কি কি বেনিফিটস পাবো, ঠিক সেটা অ্যাডপ্ট করে নিয়েছি। আমরা যতই বলি বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, আমরা কিন্তু ওই সার্ভিং দ্য পিপলে নেই। একদমই তাই। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বা গভর্নমেন্ট কিন্তু সার্ভিং দ্য পিপলে নেই। কেউ গভর্নমেন্ট চাকরি পেলেই মনে করে এটা তার রাজত্ব। ঠিক। আমি দয়া করছি সাধারণ মানুষকে। ঠিকই। যে ধরনের বেনিফিটস গভর্নমেন্টের লোকজন বা রাজনৈতিক লোকজন বা পাওয়ারফুল লোকজনরা পেয়ে থাকে, সাধারণ মানুষ কিন্তু পায় না। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সমস্তটাই নিজেদের ফেভার করে রেখেছে, এবং তারা সাধারণ মানুষকে ব্রিটিশরা যেভাবে ওই নাগরিক হিসেবে দেখেছিল সেইভাবেই রেখেছে, এবং কিছু অ্যান্টি সোশ্যাল তৈরি করছে যাতে তারা ওদের হয়ে কাজ করে, তারা সাধারণ নিরীহ মানুষকে চমকাতে ধমকাতে পারে। ঠিকই। তা না হলে যে ঘটনাটা আমাদের আশেপাশে ঘটেছে, আমাদের শহরে ঘটেছে, যারা সেই ডিপার্টমেন্টের দায়িত্ব ছিল তারা কেউ দায় নিচ্ছে না। তারা বলছে অমুক, প্রত্যেকেই বলছে অমুক রাজ্যে এটা হয়েছিল, তখন তো তোমরা কিছু বলোনি।
অমুক রাজ্যে ওটা হয়েছে বলে তোমার অধিকার এটা জন্মায় না যে আমিও এটা করতে পারবো, Exactly. সেটা আমাদের- অপরাধ, এটাও অপরাধ। Exactly. যেটার বিচার হওয়া দরকার তুমি এক্সকিউজ দিচ্ছ, তাহলে আমরা কিসের পরিবর্তনের কথা বলছি? Exactly. একই যদি থাকে সবটা আরো বেশি বাড়াবাড়ি হয়ে যায়, তাহলে কোন কিসের কথা লাভটা বলছি কি আমরা? হলো? গণতন্ত্রটা কি, আমার অধিকারটা কি? তোমরা যদি তোমাদের ডিপার্টমেন্ট সামলাতে না পারো, কোনো অধিকার নেই সেই ডিপার্টমেন্টকে। এইখানে যে এত বড় একটা র্যাকেট চলছে, এইরকম একটা ঘটনা এটা তো শুধুমাত্র একটা মানুষকে ওই রকম ফিজিক্যালি অ্যাবিউজ করে মেরে ফেলা হয়েছে, শুধু তা নয়, আরো অনেক ডিপ রুটেড র্যাকেট দেখা যাচ্ছে, এবং যে ভয়ঙ্করভাবে মারা হয়েছে, এবং সেটা নিয়ে এতদিন ধরে এত চর্চা কেন? প্রথম কথা, আমি বিশ্বাস করি যে ধরনের অপরাধ করবে, বয়স যাই হোক না কেন, তার অপরাধের ডিগ্রিতে তার বিচার হোক, এবং সেই বিচারটা ফাস্ট হোক। একদম। আমরা সেটা নিয়ে হিউম্যান রাইটসের কথা ভাববো, সে যদি ক্যাপিটাল অপরাধ করে, তার ক্যাপিটাল পানিশমেন্ট ইজ আ মাস্ট। ইউ হ্যাভ টু প্রুভ, একটা প্রুফ হলো। আর এই ধরনের অপরাধের তো প্রমাণ করাটা তো খুব সহজ ব্যাপার, প্রচুর মেডিকেল এভিডেন্সেস থাকে যে কে করেছে না করেছে। তাহলে এতটা সময় কেন লাগছে? এত জাজমেন্ট কিসের? জাজমেন্ট কাদের হবে? যে ডিপ রুটেড কজটা আছে সেটা বের করতে গেলে সেটার একটা লং প্রসেস হতে পারে, কিন্তু প্রাইমারি যে কজটা, প্রাইমারি যে ঘটনাটা ঘটেছে, সেটার জাজমেন্ট তো এত সময় লাগার কথা। যে ফ্লজ প্রসিডিংসের জন্য আনা হয়েছে, এবং আমার অদ্ভুত লাগছে যে আমরা সাধারণ মানুষরা আমাদের মানবিক দিক ভুলে গিয়ে পলিটিক্যাল হয়ে যাচ্ছে। কেউ প্রো এস্টাবলিশমেন্ট হচ্ছে, কেউ অ্যান্টি এস্টাবলিশমেন্ট হচ্ছে। আমরা তো আগে মানুষ, আমরা তো আগে আমাদের অধিকারটা বুঝবো। যে মানুষ অন্যায়কে প্রশ্রয় দেয় এবং সেটাকে মেনে নেয়, তার থেকে বড় অপরাধী আর হতে পারে না। আগে তুমি মানুষ ও মানুষের অধিকারকে বোঝো, তারপরে তুমি অন্যকে জ্ঞান দিতে যাও। আমি কেন নিজেদের দাস বলে প্রমাণ করব? আমি দলদাস কেন হয়ে উঠব? আমি তো আগে মানুষ, তারপরে দল ইত্যাদি। আমার কিন্তু একটা সেফ সোসাইটি থাকবে। আঁচটা কিন্তু আজকে আমার গায়ে লাগছে না বলে আমি কিছু বুঝতে পারছি না। আঁচটা একদিন এই আগুনই বিস্তার করে ঘাস পোড়াতে পোড়াতে দাবানলের মতন তোমার গায়ে যেদিন লাগবে, সেদিন তুমি বুঝবে যে কত খারাপ। সেটাই মানুষ বুঝেছে, যার জন্য আন্দোলনটা বৃহত্তর হচ্ছে, সারা দেশ জুড়ে হচ্ছে। এখানে করেছে ওখানে করেছে কথা নয়, এনিথিং which is degrading somebody's life, যারা করছে, যারা অপরাধী, তাদের কঠোর শাস্তি হোক। ওই ভালো মানুষই অমুক আমাদের দেশে ক্যাপিটাল, আমরা সভ্য হয়েছি। কোথায় কিসের সভ্য হয়েছি আমরা? কোন সভ্যতার কথা বলছি আমরা? আমাদের মানসিকতা আজকে আরো মধ্যযুগীয় হয়ে যাচ্ছে। আমরা ধর্ম নিয়ে মারামারি করি, যেটা কোনো কাজে লাগে না কারুর। আমরা কাস্ট ক্রিড নিয়ে একটা দেশকে ভাগ করে রেখেছি, ইকোনমিক ডিফারেন্সেস না রেখে। যার প্রয়োজনটা ইজ নট ইম্পর্টেন্ট, এইটা স্টিগমা। তুমি তো প্রথমেই ডিভিশন করে দিচ্ছ, তুমি আন্ডারলাইন করছো এ আলাদা এ আলাদা, যেখানে ইকোনমিক্যালি ডিফারেন্সটা হওয়া উচিত। যারা সুযোগ পাচ্ছে না, গ্রাসরুট লেভেল থেকে তুমি তাদের সাপোর্ট দাও। তুমি স্পেশালাইজেশন লেভেলে তুমি সংরক্ষণ করছো রিজার্ভেশন স্পেশালাইজ জায়গায়, যেখানে তৈরি হতে হয়। অর্থাৎ তুমি বেসটায় কিছু করছো না। যাদেরকে তৈরি করে আমরা স্পেশালাইজ জায়গায় নিয়ে গিয়ে সবার মধ্যে মিশিয়ে নিতে পারি, সেটা না করে এর থেকে বড় হিপোক্রেসি আর কি হতে পারে? সো টোটাল সিস্টেমটা পাল্টাবার সময় এসে গেছে, টোটাল সিস্টেম পাল্টাবার সময় এসে গেছে। একদম খুব ভালো, মানে এত সুন্দর একটা স্ট্রং পয়েন্ট দিয়ে শেষ হলো। সিস্টেম শুড চেঞ্জ, মানে এটা একদিন হবে না, টাইম লাগবে, বাট মানুষ এখন বুঝতে পেরেছে যে ইটস হাই টাইম পিপল শুড আন্ডারস্ট্যান্ড একটা গণতন্ত্রের মানে কি, স্বাধীনতার মানে কি, আমাদের দায়িত্ব কি, স্বাধীন চিন্তা কাকে বলে। যে কোনো গণতন্ত্রের প্রথম অধিকার হচ্ছে প্রশ্ন করা। আমরা প্রশাসনকে প্রশ্ন করতে পারি, প্রতিটা মুহূর্তে সেটা গর্ব করা হচ্ছে। যেই মুহূর্তে তুমি প্রশ্ন করছো সেই মুহূর্তে দাগিয়ে দেওয়া হচ্ছে যে তুমি এটা তুমি ওটা, গ্রেপ্তার করো, ওকে শাস্তি দাও। আমরা প্রশাসনকে মেশিনারি হিসেবে কাজে লাগাচ্ছি, সাধারণ মানুষকে যেহেতু আমার হাতে পাওয়ার আছে সেটা অধিকার। তুমি তো রাজত্ব করতে আসোনি, তুমি তো মানুষকে গভর্ন করতে এসেছো, সার্ভ করা একটা কনস্টিটিউশন। ইউ ক্যানট রুল। সার্ভিস ছাড়া বাকি সব হচ্ছে। রুলিং ইজ অ্যান্টি কনস্টিটিউশনাল ওয়ার্ড।
এক্স্যাক্টলি। তুমি রুল করতে পারো না। তাহলে আর ইন্ডিপেন্ডেন্সটা কি একটা মানুষ কোনো কাজ করে তার নিজের ছবি দিয়ে ব্যানার তৈরি করে দিচ্ছে আমি করেছি, তুমি কি নিজের পয়সায় করেছো? করছো। তুমি তো লোকের পয়সায় করছো, এটা তো তোমাকে সেটা প্রচার করতে হচ্ছে এবং সেটা অ্যালাউ করা হচ্ছে। এবার আমাদের কাছে এসছে একটা অন্য টাইপের চিকেন স্টার্টার, দেখাতে বলবো চিকেন 65। বাট চিকেন 65 এ 65টা কেন? হোয়াই ইজ ইট কল্ড চিকেন 65? আমি কিন্তু জানি না, ফুড ব্লগার হয়েও দাদা জানে। That is the question I have asked you. I literally- আমি আরে literally খুব সিম্পল কিছু না, এটা 65 ডাজন্ট মিন এনিথিং। বেসিক্যালি আমরা যখন 5 মিশালি তরকারি করি, ওই কোথায় চর্বি কোথায় চিকেন 65 হবে, এটা অনেক কিছু দিয়ে তৈরি হয়। এগুলো বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান মদের দোকানে মদের চাট হিসেবে ব্যবহার করা হয়। 5 রকম পেঁয়াজ হেনা তেনা দিয়ে যা পায় হাতের কাছে দিয়ে করে। বেসিক্যালি আমি প্রথম 2000 সালে হায়দ্রাবাদে তখন আরএফসিতে শুটিং করতে গেছিলাম, যারা নবকেত তাদের সঙ্গে খেতে বসতাম এই খাবারটা খাওয়ার জন্য। এই চিকেন 65টা আমার পার্সোনালি ভালো লাগছে না, কারণ এটা বেসিক্যালি চিকেন তরকারির মতন হয়ে গেছে। সর্ষে দেওয়া রয়েছে, আর সি দ্য আইডিয়াটা কি যে আমরা যে খাবারটা তৈরি করছি সেই খাবারটা তৈরি করার উদ্দেশ্যটা কি? এই চিকেন 65টা মদের দোকানে চাট হিসেবে তৈরি করা, সুতরাং সেই আইটেমটা একটু ঝাল ঝাল, যাতে জিরে করলে মদের সঙ্গে খাওয়া হয়। এক্স্যাক্টলি। তো এইটা যেটা হয়েছে এটা বেসিক্যালি একটা ভাতের সঙ্গে মেখে খাওয়ার মতো একটা তরকারি হয়েছে। সর্ষে আছে, পেঁয়াজ আছে, একটু ব্ল্যান্ড কারি পাতা আছে, শুকনো লঙ্কা আছে, and nothing spicy about it. Basically, আমি খুব একটা ইউনিক টেস্ট কিছু পাচ্ছি না। So please disappoint me. Thank you. জমিয়ে এত কিছু স্টার্টার খাওয়ার পর চলে এসছে মেন কোর্স। মেন কোর্সে 3 ধরনের ডিফারেন্ট কম্বো নিয়েছি, আর তার সবকটা স্পেশালিটি হলো সবগুলোই কিন্তু অনলি 100 টাকা করে। কি কি নিয়েছি দেখা যাক। সবার ফার্স্টে এখানে আছে স্টিম রাইস উইথ স্টিম চিকেন, যেখানে মশলা টশলা অনেক কম, তো গিল্ট ফ্রি ভাবে খাওয়া যাবে। শিবাজিদা নিয়েছে চাইনিজ কম্বো, যেখানে আছে রাইস উইথ চিলি পনির। তোমরা জানো শিবাজিদা চিকেন খায় না, তো চিলি সরি মাই ব্যাড, চিলি পনির না, চিলি ফিশ উইথ রাইস। আর অভিরূপ নিয়েছে বাসন্তী পোলাও, তার সাথে আছে চিকেন কষা। এই তিনটের কি স্পেশালিটি? তিনটেই কিন্তু 100 ইচ। অবিশ্বাস্য হলেও এটাই কিন্তু সত্যি, 100 ইচ, তিনটেই কম্বো। আমার খাবার এসে গেছে। কি এসছে? এটা তো হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর সঙ্গে দিয়েছে বোধহয় হট গার্লিক ফিশ। হট গার্লিক ফিশ। আমি একটু দেখাচ্ছি, দেখো তো হট আর গার্লিক দুটোই ব্যাপার আছে কি? খেয়ে দেখতে হবে। হট তো আছেই, মিশ্রণে গরম মুখে দেওয়া যাচ্ছে। গার্লিক ভালো। আর রাইসটা খেয়ে দিতে হবে। বল, ডিম দিয়েছে সঙ্গে, আর রাইসটা আমি খুবই আমার প্রিয়, ওই জন্য মুড়িটা বেড়ে যাচ্ছে। বল, সব মিলিয়ে দুটো আইটেমই ভালো। তুমি খেয়ে বলো। মানে একটা কথা আছে, বাঙালি মাছে ভাতে বাঙালি, আমরা চাইনিজ আইটেম নিলেও সেখানে কিন্তু মাছে ভাতে বাঙালি হয়েই কাজ। এটা well said. Well said. Very well said. এবার তুমি কি নিয়েছো এটা? আচ্ছা, আমি নিয়েছি আজকে একদম একটা ভেরি হালকা লাইট ফর স্টামাক একটা কম্বো, যেটা হলো দেখতেই পাচ্ছ হোয়াইট চিকেন, মানে একদম মাইল্ড উইথাউট এনি সস, সল্ট আর পেপার দিয়ে একটা চাইনিজ স্টাইলে একটা চিকেন, আর তার সাথে স্টিমড রাইস। একটু খেয়ে বলি, দেখে তো খুবই লাইট লাগছে। ভেরি লাইট, ডায়েট ফ্রেন্ডলি, স্টামাকের জন্য নিশ্চয়ই খুব ভালোভাবে খেয়ে বোঝা যাচ্ছে, আর খেতেও কিন্তু ডিসেন্ট। তুমি আছে আজকে রবিবার, হ্যাঁ
এই যে বলছে না ভালো ভালো ডায়েট লাইট অন স্টামাক, এটা বেসিক্যালি আমাকে দেখে ওর গিল্ট হয়েছে বলে এই লাইফটাই দেখানো, বাড়িতে গিয়ে জমিয়ে কষা মাংসের। সুদীপদা যেরকম বললো, আমার তো গিল্ট ফিল্টার বালাই নেই, তাই বাসন্তী পোলাও আর চিকেন কষা নিয়ে নিয়েছি। তো কষাটাও মোটামুটি একদম কষে কষা যা মনে হচ্ছে, ঠিক আছে, গ্রেভিও মোটামুটি কনসিস্টেন্ট ঠিক এরকম। আর রাইসটা ফার্স্ট একটু খাই। বাসন্তী পোলাও ইজ নাইস, ভালো। এটা কাজু কিশমিশটি দিয়েছে, কাজু ছোটো ছোটো পার্ট আমি দেখতে পাচ্ছি, কিশমিশও আছে, রাইট, কাজু কিশমিশ দিয়েছে, তো ইটস নট ব্যাড। চিকেনটা একটু খেয়ে বলি। চিকেনের পিসের সাইজটা একবার দেখিয়ে দিই, এরকম সাইজের পিস, সো ডিসেন্ট না। হ্যাঁ, ক পিস দিয়েছে, 2 পিস দিয়েছে, অ্যান্ড অনলি ফর 100 bucks। আই থিঙ্ক ইটস এ স্টিল ডিল, ভালো ডিল। চিকেনটা মোরলেস সফট আছে, এবং যেটা আমরা আগে 65টায় পাইনি, যে ভেতরে জুসেসগুলো ঢোকেনি আগেরটায়, বাট এটা আমার মনে হচ্ছে যে ভেতরে জুসেস আর মানে ঠিকঠাক অ্যামাউন্টে ঢুকেছে, এবং স্পাইসটাও ঠিকঠাকই আছে। রিচ তো একটু আছে ডেফিনেটলি, কারণ কষা চিকেন রিচ না হলে খেতে ভালো লাগে না। তো এই 100 টাকার এই কম্বোটা আই লাইক ইট, ইজ নাইস। তাহলে কেমন অসাধারণ খেলাম এইটুকু টাকায়। শিবাইদা তো অলরেডি মুড়িতে হাত বোলাচ্ছে। তো আজকে আমরা এসেছিলাম দ্য 100 ক্লাবে, এবং এই 100 ক্লাব হচ্ছে আপনাদের যাদবপুরের যে সুলেখা মোড়, ঠিক সুলেখা মোড়েই। আমি গুগল ম্যাপের লিঙ্ক এবং জায়গার পুরো ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়াও আপনাদের মানে মতামতটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, তাই তো শিবাজিদা? আপনারা জানাবেন আমাদের কমেন্ট বক্সে যে ভিডিওটা কীরকম লাগলো, আর আপনাদের কোনো সাজেশন থাকলে দেবেন। একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো একটু প্লিজ করে দেবেন। আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটা, তাই তো? টাটা।